আমি R2 এর জন্য আমার অক্ষগুলো এঁকে নেই। তাহলে আচ্ছা দাঁড়াও একটু পরিষ্কার করে আঁকি। ভালো হচ্ছে না, এটা একটু সুন্দর করে আঁকা দরকার। তাহলে এটা হলো আমার উলম্ব স্থানাঙ্ক বা ভার্টিক্যাল কোঅর্ডিনেট, এবং এটা হলো আমার আনুভূমিক স্থানাঙ্ক বা হরাইজন্টাল কোঅর্ডিনেট। ধরি আমার কাছে চারটি বিন্দু আছে R2 তে, যেটা চারটা অবস্থান ভেক্টর দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এটা হচ্ছে আমার R2। আমার প্রথম অবস্থান ভেক্টরটি হচ্ছে আমার শূন্য ভেক্টর, অর্থাৎ এটা এই বিন্দুটাকে নির্দেশ করে, অর্থাৎ 0 0। এবং ধরি যে আমার দ্বিতীয় ভেক্টরটি হচ্ছে K1 এবং 0। আচ্ছা দাঁড়াও, এটা একটু সুন্দর করে লিখি। তাহলে এটাকে একটু বড় করে লিখি। তাহলে এটা হচ্ছে K1 এবং 0, যেটা হচ্ছে আমাদের এখানের এই বিন্দুটাকে নির্দেশ করে। তাহলে ধরি আমার তৃতীয় বিন্দুটি হচ্ছে এখানে এই জায়গাটাতে, এবং আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে আমরা একটা আয়তক্ষেত্র সৃষ্টি করছি এখানে। তাহলে আমাদের তৃতীয় ভেক্টরটা দেখতে, এটাকে যদি আঁকি আমরা, তাহলে এটা দেখতে এই রকম হবে। তাহলে এটার বিন্দু এর মানে স্থানাঙ্কগুলো হচ্ছে K1, যেটা হচ্ছে এটার হরাইজন্টাল স্থানাঙ্ক, এবং K2, যেটা হচ্ছে এটার ভার্টিক্যাল স্থানাঙ্ক। মানে তুমি যদি এটাকে গ্রাফে আঁকতে যাও, তাহলে এই জিনিসটা হবে তোমার K2, অর্থাৎ তোমার ভার্টিক্যাল স্থানাঙ্ক। এবং ধরে নিই আমাদের চতুর্থ বিন্দুটি হচ্ছে এখানের এই বিন্দুটি, যেটা এই ভেক্টর দ্বারা নির্দেশিত, সেটা হচ্ছে 0 এবং K2, 0 এবং K2 দ্বারা নির্দেশিত। এখন চলো আমি একটা সেট এখানে সৃষ্টি করি, যেটাকে আমি নাম দিব REC, মানে রেক্ট্যাঙ্গেলের জন্য। তাহলে রেক্ট্যাঙ্গেল সেট এটা সমান হচ্ছে, এবং এটার সেট হবে সেই সকল অবস্থান ভেক্টরের বিন্দুগুলো সংযুক্ত করে যেটা হয় সেইটা। অর্থাৎ এটা সমান হবে যে আয়তক্ষেত্রটি সৃষ্টি হচ্ছে, যে আয়তক্ষেত্রটি এখানে গঠিত হচ্ছে, এই বিন্দুগুলো সংযুক্ত করার মাধ্যমে, বিন্দুগুলো সংযুক্ত করার মাধ্যমে এবং বিন্দুগুলো হচ্ছে এখানের এই বিন্দুগুলি। তাহলে এগুলোকে আমরা বলতে পারি, এটাকে বললাম ভেক্টর এ, এটাকে নাম দিলাম ভেক্টর বি, এটাকে নাম দিলাম ভেক্টর সি, এবং এটার নাম দিলাম ভেক্টর ডি। তাহলে আমাদের আয়তক্ষেত্র তৈরি হচ্ছে এই বিন্দুগুলো সংযুক্ত করার মাধ্যমে, অর্থাৎ বিন্দুগুলো হচ্ছে এ বি সি ডি। তাহলে চলো দেখে নেই আমাদের আয়তক্ষেত্রটি দেখতে কিরকম হবে। এটা হচ্ছে এই সব বিন্দুগুলোর সংযুক্তকারী বা সংযুক্তকারী রেখাগুলি। তাহলে এটা এটা এবং এই বিন্দুগুলোকে আমরা সংযুক্ত করে দেব। তাহলে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। তাহলে এটা হলো আমার আয়তক্ষেত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এটার ক্ষেত্রফল, অর্থাৎ এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখে দিচ্ছি, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এবং আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে K1, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং উচ্চতাটা কত, এটা হচ্ছে আমাদের এখানে K2, তাহলে এটা হচ্ছে K1 K2। এখন পর্যন্ত মোটামুটি সবকিছু বেশ সহজই ছিল, আমি খুব কঠিন কিছু এখন পর্যন্ত দেখাইনি। যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই আয়তক্ষেত্রটাকে রূপান্তর করব, অর্থাৎ আমরা এটাকে ট্রান্সফর্ম করব, এবং আমরা এটাকে ট্রান্সফর্ম করব টি দ্বারা। তাহলে আমি একটা ভালো রং নিয়ে নিই টি লেখার জন্য। তাহলে আমাদের ট্রান্সফরমেশন টি হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যাপিং R2 থেকে R2 পর্যন্ত। এটাকে এভাবে লেখা যায় যে আমরা যদি যে কোনো ভেক্টর x এর উপর ট্রান্সফরমেশনটি প্রয়োগ করি, তাহলে এটা সমান হবে আমাদের ম্যাট্রিক্স এ বি সি ডি গুণ আমাদের ভেক্টর x। এখন আমি যদি এই সবগুলো বিন্দুর উপর এই ট্রান্সফরমেশন প্রয়োগ করি, তাহলে কি হবে। আমরা বেশ কয়েকটি ভিডিও আগে দেখেছিলাম যে আমরা যদি একটা একটা আয়তক্ষেত্রের প্রতিচ্ছবি চাই আমাদের ট্রান্সফরমেশনের জন্য, তাহলে আমরা যেটা করব, আমরা এই পয়েন্টগুলোর উপরে ট্রান্সফরমেশন প্রয়োগ করব, এবং তারপর আমাদের কোডোমেইনে সেই পয়েন্টগুলোকে যোগ করে দিব। তাহলে আমাদেরকে এই বিন্দুগুলো ট্রান্সফরমেশন বের করতে হবে। এটাকে আমি এখানে করি। তাহলে আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে, যদি আমরা ভেক্টর এর উপর প্রয়োগ করি, যেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টরটি, তাহলে শূন্য ভেক্টরের উপর যদি আমরা ট্রান্সফরমেশন প্রয়োগ করি, কি হয় দেখি আমরা, a গুণ শূন্য যোগ b গুণ শূন্য, যেটা হচ্ছে শূন্য, তারপর c গুণ শূন্য যোগ d গুণ শূন্য, এটাও হচ্ছে শূন্য। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ভেক্টর a। এখন আমরা করব ভেক্টর b। তাহলে ভেক্টর b
ট্রান্সফরমেশন ভেক্টর বি হচ্ছে k1 এবং 0। তাহলে এটার উপর যদি আমরা ট্রান্সফরমেশন প্রয়োগ করি সেটা হবে a গুণ k, আচ্ছা মানে এটা হবে আমাদের ট্রান্সফর্ম ভেক্টরের প্রথম উপাদান, মানে এটা আমাদের কোডোমেইনে থাকবে। তাহলে এটা হবে a গুণ k1 যোগ b গুণ 0 সমান হচ্ছে a k1, তারপর হচ্ছে c গুণ k1 যোগ d গুণ 0, এটা হবে c k1। আমি এখানে আর কিছুই করছি না, আমি এই ম্যাট্রিক্স এবং এই ভেক্টরের ম্যাট্রিক্স ভেক্টর গুণফল নিচ্ছি। তাহলে চলো আগাই আমরা। তাহলে চলো আমরা c এর ট্রান্সফরমেশন নিই এখন। তাহলে c হচ্ছে কি k1 k2, তাহলে ট্রান্সফরমেশন ভেক্টর c হচ্ছে k1 k2। তাহলে c এর ট্রান্সফরমেশন নিলে সেটা সমান হবে, এটা হবে a গুণ k1 যোগ b গুণ k2। তাহলে প্রথম উপাদানটি হচ্ছে a k1 প্লাস b k2 এবং সেকেন্ড উপাদানটি হবে c গুণ k1 যোগ d গুণ k2 অর্থাৎ c k1 প্লাস d k2। আমাদের আর একটা বিন্দু বাকি আছে। তাহলে আমরা যদি আমাদের ভেক্টর 0 k2 ট্রান্সফরমেশন নেই, ট্রান্সফরমেশন ভেক্টর 0 k2, তাহলে আমরা কি পাই? a গুণ 0 যোগ b গুণ k2, সুতরাং এটা সমান হচ্ছে k2, এবং নিচে হচ্ছে c গুণ 0 যোগ d গুণ k2, সুতরাং এখানে হচ্ছে dk2। তাহলে এখন চলো আমাদের এই ট্রান্সফরমেশনের জন্য যে আমরা আয়তক্ষেত্রটি পেলাম সেটাকে এঁকে ফেলি। এটাকে আমরা বলি আয়তক্ষেত্র আন্ডার দ্য ট্রান্সফরমেশন। তাহলে আমরা আমাদের অক্ষগুলো এঁকে নিই। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার হরাইজন্টাল অ্যাক্সিস। এ আমরা দেখতে পাচ্ছি এর তো কোনো পরিবর্তন হয়নি, এ এখনো শূন্য ভেক্টরই আছে। তাহলে এটা হবে এই বিন্দুটিকে নির্দেশ করবে এবং এটা হচ্ছে 0 0 ভেক্টরের ট্রান্সফরমেশন। তাহলে এখন দেখি বি কি হচ্ছে। বি ট্রান্সফর্মড হয়ে হচ্ছে ak1 ck1, যেটা ধরে নিই এটা আমরা এরকম একটা ভেক্টর। সুতরাং এটা হচ্ছে ট্রান্সফরমেশন k1 0, এরকম হবে ভেক্টরটা দেখতে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন k1 0, যেটা সমান হচ্ছে ak1 এবং ck1। তাহলে চলো এখন দেখি এই হলুদ অংশটা কিরকম হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, আমরা আগে নীল অংশটা আগে করে ফেলি। তাহলে নীল অংশটা ট্রান্সফর্মড হয়ে হবে, আচ্ছা দাঁড়াও এটাকে আগে শেষ করে নিই। এটাকে যদি আমরা এইভাবে নিচে এঁকে দেই, এটা তাহলে হবে আমাদের বিন্দু ak1, এবং আমরা যদি বায়ে যাই তাহলে এই বিন্দুটি হবে ck1। তাহলে ধরি নীল অংশটা ট্রান্সফর্মড হয়ে কিছুটা এইরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই বিন্দুটা ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স প্রয়োগ করার মাধ্যমে। সুতরাং এটা হচ্ছে ট্রান্সফরমেশন 0 k2, আমি লিখে নিচ্ছি 0 k2, এবং এই ট্রান্সফরমেশন সমান হচ্ছে bk2 এবং dk2। তাহলে এখানে যদি আমরা বিন্দুটা নেই তাহলে এটা হবে আমাদের bk2, এবং উপরে বাম দিকে যদি বিন্দুটা নেই তাহলে এটা হবে dk2। শেষ ভেক্টরটি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কি ak1 প্লাস bk2। তাহলে এটা আমাদের এইখানে হবে হয়তো বিন্দুটা ak1 প্লাস bk2, তো এটা হবে আমাদের x স্থানাঙ্ক। এবং পরের বিন্দুটি হচ্ছে ck1 প্লাস dk2, তাহলে এখানে হচ্ছে আমাদের ck1 এবং এর সাথে আমরা dk2 যোগ করব, এটা একটু বেশ বড় হবে। তাহলে এখানে যদি আমাদের ck1 হয় এবং এর সাথে আমরা এই dk2 এই পুরো জিনিসটা যোগ করব, তাহলে আমরা হয়তো না, আমরা এখানে এরকম স্থানে একটা বিন্দু পাবো, এই উপরের এই বিন্দুটি। তাহলে এই ভেক্টরটা দেখতে অনেকটা এইরকম হবে। তাহলে এটা হবে আমাদের সেই ভেক্টরটি, এবং এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন k1 k2। এখন আমরা কি করব, আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলের যে সেটটি আছে সেটার ইমেজ বা প্রতিচ্ছবি আমরা কিভাবে নিব, সেটা আমরা মানে ট্রান্সফর্ম করার পরে যে বিন্দুগুলো আমরা পাবো আমরা কেবল সেই বিন্দুগুলোকে যোগ করে দিব। এটা আমরা বেশ কিছু ভিডিও আগে দেখেছিলাম। যাই হোক, তাহলে এখন চলো আমরা এঁকে ফেলি। তাহলে আমাদের এইখানের এই লাইনটা, এই সবুজ লাইনটা হয়ে যাবে এখানের এই লাইনটা, যে এই সবুজ লাইনটা হয়ে যাবে। তারপরে হচ্ছে এই লাইনটা, আচ্ছা ধরো এটাকে একটা ভিন্ন রং দিয়ে আঁকি। তাহলে এই লাইনটা, এটা এখানে এসে হয়ে যাচ্ছে এই লাইনটা, এখানের এই লাইনটা, এবং এই হলুদ লাইনটা যেটা এই দুটি বিন্দুকে সংযুক্ত করে সেটা এখানে এসে হয়ে যাচ্ছে এই বিন্দুটা, এই রেখাটা দুঃখিত, এবং এই রেখাটা যেটা এখানে এই বিন্দু দুটিকে কানেক্ট করে এটা এখানে হয়ে যাচ্ছে এই রেখাটা।
তাহলে এখন মানে একটা জিনিস আমরা দেখব। আচ্ছা ধরো তার আগে আমরা বলে নেই এই এই আয়তক্ষেত্রটা কি। এটা হচ্ছে আমাদের প্রতিচ্ছবি বা ইমেজ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে t অফ রেক্ট্যাঙ্গেল এটা সমান হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলের প্রতিচ্ছবি বা ইমেজ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, আমাদের আয়তক্ষেত্রের প্রতিচ্ছবি আমাদের এই ট্রান্সফরমেশনে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। আমাদের এই ট্রান্সফর্ম যে আয়তক্ষেত্রটি, এই ট্রান্সফর্মড আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আমি চিহ্নিত করে দিচ্ছি, এই অংশটার ক্ষেত্রফল কত হবে। এখন এটাকে আমরা একটা সামান্তরিক হিসেবে দেখতে পারি যে এটা একটা সামান্তরিক যেটা এই ভেক্টর এবং এই ভেক্টরের মাধ্যমে গঠিত হয়েছে। অথবা আমরা এটাকে এভাবে দেখতে পারি যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে যার কলাম ভেক্টরগুলি হচ্ছে এর এই ভেক্টরগুলি যার দ্বারা সামান্তরিকটি সৃষ্টি হয়েছে। সুতরাং এর প্রথম কলাম ভেক্টর হবে ak1 এবং ck1। এটা হচ্ছে আমাদের প্রথম কলাম যেটা ছিল ট্রান্সফরমেশন, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন k1 0, এবং দ্বিতীয় কলামটি হচ্ছে এই ভেক্টরটি যেটা হচ্ছে bk2 এবং dk2। তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক যেটা এই দুটি কলাম ভেক্টরের মাধ্যমে গঠিত হয়েছে, এবং এটা ছিল আমাদের ট্রান্সফরমেশনটি লিখে নিই। এটা ছিল 0k2 এর ট্রান্সফরমেশন। এবং গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, আচ্ছা দাঁড়াও এটাকে লিখে নিই, এটা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল যেটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রটির রূপান্তরিত অবস্থার ক্ষেত্রফল। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে আমাদের এই, আচ্ছা দাঁড়াও এটার আগে নাম দিয়ে নেই, এই ম্যাট্রিক্সটার নাম তাহলে দিলাম আমরা আই ইমেজের জন্য। এটা সমান হবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যার কলাম ভেক্টরগুলির মাধ্যমে, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যার কলামগুলির মাধ্যমে আমরা এই সামান্তরিকটি গঠন করেছি। সুতরাং এটা হবে, আমরা এটাকে লিখে ফেলছি এখানে। সুতরাং এটা হবে ডিটারমিনেন্ট এবং পরম মান নিব আমরা ডিটারমিনেন্টের, অর্থাৎ আই এর ডিটারমিনেন্টের পরম মান। তাহলে এই ডিটারমিনেন্টটা হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা দেখি এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কি হবে। এটার ডিটারমিনেন্ট সমান হবে, আমরা এখানে পরম মান চিহ্নটি রেখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ak1 গুণ dk2। আচ্ছা তাহলে এটাকে ভিন্ন রং দিয়ে করি। আমরা পাচ্ছি k1 k2 গুণ ad, আমরা শুধু এই দুটোকে গুণ করেছি, এবং বিয়োগ হবে এই দুটোর গুণফল। সুতরাং বিয়োগ k1 k2 bc। তাহলে এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা আসলে নতুন কিছু বলছি না, মানে তুমি যদি গত ভিডিও দেখে থাকো তাহলে মানে নতুন কিছু বলছি না। তো আমরা এখানে মূলত এটা বলছি যে এই সামান্তরিকটা এই ভেক্টর এবং এই ভেক্টরের মাধ্যমে সৃষ্টি গঠিত হয়েছে, এবং এই ভেক্টর দুটি হচ্ছে এই আই ম্যাট্রিক্সের কলাম ভেক্টর। এবং গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের পরম মান। তাহলে এটা সমান কি হয়, আমরা এখানে k1 এবং k2 কে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে পরম মান নিতে হবে অবশ্যই, k1 k2 গুণ ad মাইনাস bc। কিন্তু এই জিনিসটা কি, এই যে ad মাইনাস bc, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে আমরা যদি এখানে আমাদের এই ম্যাট্রিক্সটাকে, আমাদের এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে নাম দিলাম a, তাহলে এটার নাম যদি আমরা a দেই তাহলে এটা এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে k1 গুণ k2 গুণ আমাদের a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এখন লক্ষ্য করো এই ফলাফলটা কিন্তু বেশ আকর্ষণীয়, তোমরা একটু লক্ষ্য করো। আমার কাছে যদি কোনো একটা স্থান থাকে বা কোনো একটা জায়গা থাকে, এখানে আমি একটা সামান্তরিক নিয়েছি, আমার কাছে যদি একটা যে কোনো একটা স্থান থাকে এবং এটা আমার ডোমেইনে আছে, এবং এটার উপর যদি আমি ট্রান্সফরমেশন প্রয়োগ করি তাহলে আমি যে জিনিসটা পাই, ধরে নিচ্ছি আমাদের যে স্থান ছিল সেটার একটা ক্ষেত্রফল ছিল। তাহলে আমি এখানে লিখে ফেলছি, এটা হচ্ছে তাহলে আমার ক্ষেত্র, এই ক্ষেত্রটি আমার ছিল, আমার মানে শুরুতে আমার কাছে এটা ছিল, এবং এর উপর আমি একটা ট্রান্সফরমেশন প্রয়োগ করলাম যেটা হচ্ছে আমাদের যে কোনো ভেক্টরের উপর ট্রান্সফরমেশন প্রয়োগ করার সমান হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স গুণ সেই ভেক্টর আমাদের ডোমেইনের, এবং সেটা প্রয়োগ করে আমি এখানে একটা নতুন স্থান পেলাম, এবং মানে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের আন্ডারে এই স্থানটা পেয়েছি আমরা, এবং এই নতুন স্থানটি
এবং তোমার এই নতুন ক্ষেত্রটি সমান হবে পরম মান নিতে হবে প্রথমে, তারপর তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে এখানের এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গুণ, এর সাথে আমরা গুণ করব আমাদের যে আসল আসল আয়তক্ষেত্রটি ছিল সেটার যে ক্ষেত্র ছিল সেইটা, যেটা ছিল এখানের এই জিনিসটা। এবং এখানে আমরা পরম মান এই জন্য নিই কারণ আমরা যদি আমাদের ভেক্টরগুলোকে বদলে দিই অর্থাৎ সোয়াপ করি তাহলে আমরা অনেক সময় ঋণাত্মক মান পেতে পারি, যেটা এই ক্ষেত্রে সম্ভব না। এবং এটা খুব আকর্ষণীয় একটা ফলাফল কারণ এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এখানে একটা গুণিতক হিসেবে কাজ করছে আমাদের যে আসল আয়তক্ষেত্রের ক্ষেত্রটি ছিল সেটার উপর। এখন আমি তোমার কাছে এটা হয়তো প্রমাণ করব না, তবে আমার মনে হয় তোমাকে কিছুটা ধারণা দিতে পারবো। ধরি আমার কাছে এখন, আমি একটু বিমূর্ত হবে এখন দেখাবো জিনিসগুলো। তাহলে ধরি যে আমার কাছে R2 তে যে কোনো একটা স্থান আছে। আচ্ছা, এটা ভালো কিছু দেয়া কি যেটা তুমি চিনতে পারবে। ধরি আমার কাছে এইরকম একটা জিনিস আছে যেটা একটা উপবৃত্ত। তাহলে এটা হচ্ছে আমার ডোমেইন এবং এটা হচ্ছে R2। এখন ধরি এর ক্ষেত্র অর্থাৎ এরিয়া সমান হচ্ছে a, অর্থাৎ এর এরিয়া সমান হচ্ছে a। এবং ধরি যে আমার কাছে যে কোনো একটা ট্রান্সফরমেশন আছে t, যেটা একটা ম্যাপিং R2 থেকে R2 পর্যন্ত। এবং t এমনভাবে সংজ্ঞায়িত যে আমরা যদি t কে কোনো ভেক্টর x এর উপর প্রয়োগ করি তাহলে সেটা সমান হবে, আচ্ছা আমি এখানে a বর্ণটা ব্যবহার করে ফেলেছি, এখানে তাহলে অন্য কোনো একটা নাম দিই, তাহলে এটা সমান হবে যে কোনো একটা ভেক্টর ম্যাট্রিক্স b গুণ আমাদের ভেক্টর x। তাহলে আমি যদি এর প্রতিচ্ছবি নিই আমার ইমেজ, আমার ট্রান্সফরমেশনের আন্ডারে, তাহলে এর ইমেজটা দেখতে অনেকটা এরকম হবে। ধরি, আচ্ছা এটাকে এখানে আঁকি, মানে এটাকে এরকম, এটাকে এভাবে আঁকা যায়। ধরি এটা দেখতে এরকম, যে কোনো ভাবে আঁকছি আর কি। এটা ধরি দেখতে এটা এইরকম কিছু একটা হবে। তাহলে আমরা এখানে এটার নাম দিই, এটার নাম দিলাম, ধরো আমরা এটার নাম দিলাম ই এলিপসের জন্য। তাহলে এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে আমার এলিপসের প্রতিচ্ছবি আমার ইমেজের, আমার ট্রান্সফরমেশনের আন্ডারে। অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো বিন্দু নিয়ে এখানে আমরা মানে এর প্রতিচ্ছবি পাচ্ছি। আচ্ছা, মানে এই উদাহরণের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা এটাকে এভাবে ধরে নিতে পারি যে এটা হচ্ছে একটা সেট। সেট হচ্ছে এই সীমান্তের, আমরা এখানে সীমান্ত নিয়ে দেখাচ্ছি, এটা পুরোটা নিয়েও আমরা দেখাতে পারতাম। তাহলে ধরি যে এটা সেট হচ্ছে এই সীমান্তের এবং এটাকে আমরা ট্রান্সফর্ম করে এখানে নিয়ে আসছি এবং এটা হচ্ছে আমাদের সীমান্তের ট্রান্সফরমেশন। এটাকে আমি আসলে তোমাকে অত ভালো মতো প্রমাণ করছি না দেখে আমি পুরোটা তোমাদেরকে প্রমাণ করে দেখালাম না। তাহলে এটা হচ্ছে আমাদের এই বাউন্ডারির প্রতিচ্ছবি আমাদের ট্রান্সফরমেশনের জন্য। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে আমাদের উপবৃত্তের এরিয়া হচ্ছে এটা, তাহলে আমাদের ট্রান্সফরমেশনের জন্য এটার এরিয়া হবে, মানে আমাদের এই এরিয়াকে আমরা যখন এখানে ট্রান্সফর্ম করে নিয়ে আসব তখন সেটার এরিয়া হবে, আমরা এটা যেটা করে আসছি সেখানে এটা লিখছি, এটার এরিয়া সমান হবে, আমরা এখানে পরম মান নিব, এখানে থাকবে আমাদের আসল যে এরিয়া ছিল সেটা, গুণ হবে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স বি এর ডিটারমিনেন্ট। এখন তোমার কাছে এটা হয়তো একটু কঠিন মনে হতে পারে যে একটা মানে খুব আনুষ্ঠানিক সামান্তরিক থেকে এই ধরনের কিছু জিনিসের ট্রান্সফরমেশন নিয়ে চিন্তা ভাবনা করা। তাহলে টি হচ্ছে এখান থেকে এখানে যায়, এই তীর চিহ্ন দিয়ে দেখানোটা সবসময় বেশ ভালো। এখন যদি তোমার কাছে এই মানে ওই রেক্ট্যাঙ্গেল থেকে এখানে আসাটা খুব কঠিন মনে হয় তাহলে তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এই জিনিসটা এখানে গঠিত হয়েছে অনেকগুলো ছোট ছোট রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। তাহলে তুমি এটাকে এভাবে অনেকগুলো ছোট ছোট আয়তক্ষেত্র দিয়ে মানে ভরে দিতে পারো, অনেকগুলো বড় ছোট অনেকগুলো বিচ্ছিন্ন আয়তক্ষেত্র নিয়ে পুরো পুরো যেখানে স্থানটা আছে পুরো উপবৃত্তের পুরো স্থানটাকে এখানে ইয়ে করে দিতে পারো, অনেক ছোট ছোট নিতে পারো যাতে পুরো জায়গাটা ঢেকে দিতে পারো। এবং এই সব আয়তক্ষেত্রগুলোকে যদি তুমি এদের উপর টি প্রয়োগ করো তাহলে তারা এখানে এসে দেখতে হয়তো অনেকটা এরকম হয়ে যাবে। আসলে তারা এখানে এসে দেখতে কিরকম হবে সেটা খুব একটা মানে এটা ধরে নেওয়া হচ্ছে এখানে। তাহলে হয়তো তারা দেখতে এরকম অনেকগুলো সামান্তরিকের মতো হয়ে যাবে। এখানে আমি আসলে খুব একটা ভালোভাবে আঁকছি না, ধরে নিই যে তারা এখানে এসে দেখতে এরকম অনেকগুলো সামান্তরিকের মতো হয়ে যাবে, এরকম অনেকগুলো সামান্তরিক, যেটাকে তুমি এভাবে সামান্তরিক দিয়ে ভরে দিতে পারো। এবং এভাবে তুমি এই ধারণাটার সাথে পরিচিত হতে পারো যে মানে এই ধরনের চিহ্ন বা এভাবে এই ধরনের কার্ভের সাথে তোমরা এই ধরনের ধারণা দিয়ে পরিচিত হতে পারো।
এবং এটা খুব ভালো একটা ফলাফল, মানে তুমি ডিটারমিনেন্টকে এখন তুমি এভাবে দেখতে পারো যে ডিটারমিনেন্ট হচ্ছে একটা গুণিতক আকারে কাজ করে। যখন আমরা একটা স্থান থেকে ট্রান্সফরমেশন করে আরেকটা স্থানে যাই তখন সেটা গুণিতক আকারে কাজ করে, অর্থাৎ তুমি যখন এক জায়গা থেকে সেই আরেক জায়গায় তার ট্রান্সফরমেশন নাও তখন।